জানালা খুলে দাও এবার, মনোমিতা তোমার আমার সবার মনেরই কথা বলে, ভালোবাসা জাগায় সবার হৃদয়ে, মনোমিতা তোমার। মনোমিতাতে আমাদের সব মিতারা যে সমস্যা নিয়ে আসেন এমন কিন্তু নয়। এমন অনেক মিতা আসে যারা কিন্তু বিক্রি করেছেন, মানে হচ্ছে কি সমস্যার সমাধান করেছেন এবং সমস্যার সমাধান করে সেই স্টোরি আজকে বলতে এসছেন আমাদের মনোমিতাতে। তো সেই রকমই আমাদের আজকের যিনি পার্টিসিপেন্ট, আমাদের আজকের মিতা, উনি শোনাবেন ওনার সাকসেস স্টোরি আমাদের কাছে। নমস্কার দিদি। নমস্কার। আপনার নাম? সোমা রায়। কোথা থেকে আসছেন? আমি আমার নিজের বাড়ি হচ্ছে লেক টাউনে, আর বাপের বাড়ি হচ্ছে সল্টলেকে। আচ্ছা, তো সল্টলেক থেকে আসছে আমাদের সমাধি, আমাদের আজকের মিতা, আজকের পার্টিসিপেন্ট। তো উনি শেয়ার করবেন ওনার সাকসেস স্টোরি আমাদের মিতাদের সাথে, যাতে করে তারাও যাতে সেটা মনোবল পান এবং সেই সমস্যার সমাধান করতে পারেন। তো সেই পথটা আজকে দিদি দেখাবেন আমাদের মিতাদের। আর মিতারা তোমরা তো সবাই জানোই আমাদের সাথে এই এপিসোডগুলোতে কারা কারা থাকছে। সেটা হচ্ছে সজল কান্তি মণ্ডল, যিনি কিনা লবণরাজ বিদ্যাপীঠের হেড স্যার, এবং রয়েছে বাস্তবিক রাহুল আমাদের মধ্যে। তো চলো মিতারা আমরা শুনি আজকে আমাদের মিতার ওভারকাম স্টোরি। আমার মানে লাইফে খুব যে মানে প্রথম থেকে যে খুব স্মুথ ছিল সেটা নয়। কেন আমার খুব অল্প বয়সে বিয়ে দিয়েছে, কেন কি আমার বাবা মা মানে ছিল যে মেয়ে হয়েছে, বিয়ে দিয়ে মানে ক্লাস 12 মানে পাশ করেছি, সাথে সাথে বিয়ের ব্যবস্থা করা হয়ে গেছে যে মেয়ে বেশি দিন ঘরে বসে রাখা যাবে না। কেন তো আমার কি ছিল, আমার ছোট থেকেই ছিল যে আমি খুব মানে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবো। কেন আমার বাবা ইঞ্জিনিয়ার, আমার এক নিজের পিসি নৈহাটি ওখানকার হেড মিস্ট্রেস, কান্ট্রি স্কুলের হেড মিস্ট্রেস ছিলেন। তো ছোট থেকে ওই দুজনকে দেখে মনে হয়েছিল যে আমিও আমিও অনেক স্টাডি করবো, হয় বাবার মতো ইঞ্জিনিয়ার হবো, না এত ভালো টিচার হবো। যেরকম আমাদের স্যার এত বড় স্যারের জায়গায় মানে স্যারের মতন মানে হওয়ার ইচ্ছে ছিল। যে কেন যে টিচার হওয়ার আরো কি, যে নিজে টিচার হয়ে মানে অন্যকে শিক্ষাদান দেওয়া, অন্যকে মানে ভালো পথে এগিয়ে নিয়ে যাওয়া, এটা খুব ইচ্ছে ছিল। কিন্তু ছোটবেলায় সেই ইচ্ছেটাকে বাবা মা বিয়ের নামক সংস্থায় ঢুকিয়ে সেটাকে শেষ করে দিল, এবং এমন জায়গায় বিয়ে দিল, এত অর্থোডক্স ফ্যামিলি, সে ওখানে গিয়ে আমি কিচ্ছু করতে পারিনি যে আমি আমার পড়াশোনাটা চালাবো, যে আমি কিছু করবো কারোর জন্য, সেটা সম্ভব হয়নি। তো যাই হোক, তো ওটাকে আমি মেনে নিয়েছি। সেইভাবেই আমি নিজেকে ওই সংসারে থেকে ওর মধ্যে থেকেই যতটা নিজেকে তৈরি করা যায়, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, তো ওইভাবেই এগিয়ে গেছে। তো আর সমস্ত মানে নিয়ম মানে সব শ্বশুর শাশুড়িকে দেখা, নিজের সংসার চালানো, তারপর পাশাপাশি বাবা মাকেও দেখা, মানে আমি আমার ডিউটি সব করেছি। এই না যে যেমন আজকাল একটু কিছু হলোই সব সস্তে বেরিয়ে আসা কি আলাদা সময় করে না, আমি আমার সমস্ত ডিউটি করেছি। করে এখন মানে এই 3-4 বছর হয়েছে আমি আমার শ্বশুর শাশুড়ি এখন নেই, বাবা মাও চলে গেছেন, এখন আমি একটু স্বাধীন হতে পেরেছি। তো স্বাধীন হয়ে যেগুলো এখন তার পড়াশোনায় করে এগিয়ে সময় নিজে পড়াশোনার কোনো বয়স লাগে না, আমি যে কোনো বয়সে পড়াশোনা করতে পারি। সেগুলো আমি মানে ভিতরে মানে নিজের ঘরে করি, কোনো ইনস্টিটিউটে গিয়ে করতে পারছি না। কিন্তু যেটা আরেকটা আমার খুব প্যাশন ছিল, রান্না করা ছোট থেকে, সেই জিনিসটাকে এখন আমি খুব এগিয়ে নিয়ে মানে যাচ্ছি। মানে আমি খুব বড় মানে সব জায়গায় কম্পিটিশনে যাচ্ছি গত 1 বছর ধরে। বড় বড় জায়গায় রান্না করছি এবং বেশিরভাগ জায়গাতে আমি সাকসেস হচ্ছি। যেমন রিসেন্ট ডিসেম্বর 2024-এ আমি রয়্যাল বেঙ্গল মাস্টার শেফ বলে একটা ইনস্টিটিউশন আছে কলকাতায় খুব বড়, ওখানে আমি কম্পিটিশনে গেছিলাম। ওখানে 6টা দেশের মানে সবাই এসেছিল, মানে সমস্ত বিদেশি জাজেরা ছিল সেখানে, এবং প্রচুর পার্টিসিপেন্ট ছিল। সেখান থেকে আমি 2টো ক্যাটাগরিতে সিলভার জিতে এসেছিলাম, জিতেছি। এবার ওখান থেকেই আবার আমাকে শ্রীলঙ্কার থেকে আমরা যারা জিতেছিলাম, আমাদের শ্রীলঙ্কায় আবার ডাক পড়েছিল। আমি রিসেন্ট এই লাস্ট 1 উইক হলো আমি শ্রীলঙ্কা থেকে আবারও কম্পিটিশন করে, ওখানে আবার কি এখানে তাও 100-150 মতন পার্টিসিপেন্ট ছিল, আর ওখানে 550 জন মানে শেফ মানে স্টুডেন্ট শেফ, মানে ওখানে 3টে ইনস্টিটিউট থেকে স্টুডেন্ট শেফরা এসেছিল। আর আমরা তো সাধারণ গৃহবধূ এবং এজেড, তো আমরা তো ঘরে ভালো রান্না করি, আমরা ওই দিয়ে আমাদের কাজ চালাচ্ছি। আর ওরা সব প্রফেশনাল,
আমরা তাদের সাথে সেখানে লড়াই করে আমি আবার সেখান থেকে সিলভার মানে সেকেন্ড হয়েছে, সিলভার দিতে এসেছি। তো আমি এটাই বলতে চাই, কোনো বাধা না, মনে যদি জোর থাকে, ইচ্ছে থাকে, আমরা এগিয়ে যেতে পারি। তো আমি আমার সমস্ত বোনদের, দিদিদের, সবাইকে বলবো যে মনের জোর আর ইচ্ছে শক্তি দিয়ে এগিয়ে যেতে। তারপরে আমি আবার খুব একটা সুস্থ নয়, আমার দুটো হাঁটুর অবস্থা খুব খারাপ, মানে অপারেশন বলে দিয়েছে ডাক্তার। তো আমি সেগুলোকেও তুচ্ছ করেছি। আমি বলছি না, আগে আমি আমার গোলটাকে অ্যাচিভ করব, আমি এগিয়ে যাব, আমি আমার ভারতবর্ষের নাম উজ্জ্বল করতে চাই। আর এর জন্য সর্বপ্রথম আমাদের ঠাকুর বাবা, ঠাকুর মা, এদেরকে মানে এরা আমার মানে আমার রোজকার সঙ্গী, এরা আমাকে ইন্সপায়ার করে, এরা আমাকে এগিয়ে নিয়ে যায়। এরা না থাকলে হ্যাঁ আমার ইচ্ছে আছে, কিন্তু এই ঠাকুর বাবা না থাকলে, এনার আশীর্বাদ মাথার উপরে না থাকলে আপনারা স্বামীজির স্বপ্ন পূরণ করতে, স্বামীজির স্বপ্ন হ্যাঁ, দেখেছিলেন বাংলার চাষ, বাংলার রান্না, বাংলার সংস্কৃতি পৃথিবীর দুয়ারে যাবে। আজকে দেখুন তো, মা দিদিমার কাছে রান্নাকে আপনি শ্রীলঙ্কাতে নিয়ে গিয়ে এটাকে যে মাংসটা, এটা বিরাট কাজ পুরনো রান্না, পুরনো জিনিস, বিরাট কাজ করেছেন, বিরাট কাজ। স্বামীজি তো নিজেই খুব খাদ্যরসিক ছিলেন, নিজে খাদ্য মানে ভালো নিজে রান্না করতেন। তো আমি সেইভাবে আমি স্বামীজির জিনিসটাকে আমি এগিয়ে নিয়ে, স্বামীজি দেখে নিয়ে গেছেন, উনি কিন্তু সেখানকার রান্না করে চলে গেছেন, নিজে রান্না করেছেন, সেখানকার রান্না শিখেছেন উনি নিজে। হ্যাঁ, তো আমি ভীষণ, আপনার মায়ের তো কোনো ওই হয় না, সারদা মায়ের, ওনার তো রান্নার কোনো তুলনাই হয় না। আমরা একটা এপিসোডে এই কথাই বলেছিলাম, একজন চাইছিলেন যে তিনি কিভাবে দাঁড়াতে পারেন, তাকে আমরা কিছুদিন আগের একটা এপিসোডে এরকম কথাই বলেছিলাম যে রান্নাটাকে যদি আপনার ভালো লাগে, রান্নাটাকে আপনি শেয়ার করুন, যা আপনি করে দেখালেন। মানে আমরা ওখানে যে পথটা দেখিয়েছিলাম, আপনি তার রিয়েল কেসটা। আপনি আগের এপিসোডে বলেছেন যে রোজ কিছু না কিছু মানুষের সেবা করা, এটাও কিন্তু আমি এই আপনার কথাটাকে আমি খুব মানি। আমি বসে মানে এটা শুনেছি, এপিসোডটা দেখেছি, আর ভালো লেগেছে যে এটাও আমি, যে আমার সামর্থ্যে আমি রোজ কিছু না কিছু মানুষের জন্য করে যাই। সমাধি আমাদের কাছে একটি মডেল স্থাপন করলেন, এটা আমাদের কাছে প্রেরণা। এই যে আমরা ওনার কাছ থেকে দেখলাম যে আমাদের একটা ট্রেডিশনাল রান্না, সেটুকু সম্বল করে আমরা কোন জায়গায় উঠতে পারি। মনোমিতাতে যারা আছেন তারাও এরকমের অনেক স্বপ্ন দেখছেন। আসুন আমরা সমাধির কাছ থেকে অনুপ্রাণিত হয়ে এইভাবে এগিয়ে যেতে থাকি। আজ থেকে শুরু করি অল্প অল্প করে, আর তার সঙ্গে আমাদের পথপ্রদর্শক হন শ্রী মা। কারণ মায়ের আশীর্বাদ আমাদের প্রত্যেকের মাথায় রয়েছে। তিনি আমাদের এই বঙ্গভূমিতেই জন্মগ্রহণ করেছেন। মায়ের আশীর্বাদ নিয়ে আসুন আমরা আমাদের যেটুকু ভালো সবার মধ্যে সেটাকে আমরা শেয়ার করতে শিখি। এই বিদ্যা আমরা সমাজের কাছ থেকে পেলাম, এটি আমাদেরকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। কিছু বলো। আমাকে অসংখ্য অভিনন্দন জানাই। আমাদের দেশের নাম উনি উজ্জ্বল করেছেন বিদেশে গিয়ে এই রান্নার মাধ্যমে। তো ওনার মনের জোরকে আমরা সেলাম জানাচ্ছি এবং খুব ভালো লাগছে, এবং আশা করি মনোমিতা যারা দেখছেন তারা সত্যিই অনুপ্রাণিত হবেন। উনি হচ্ছেন কর্মযোগী, তো এই কর্মযোগকে আপনি আরো এগিয়ে নিয়ে যান, এটা আমরা আশা করবো। আরো ভালো আপনি রান্না করুন এবং দেশের নাম আরো উজ্জ্বল হোক, আপনি আরো বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করুন। আমাদের তরফ থেকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা, আশীর্বাদ এবং আশীর্বাদ আছে এবং থাকবেও। মনোমিতা মানে হচ্ছে কিছু না কিছু হাতে করে নিয়ে বাড়িতে ফেরার গল্প। তো আজকের মিতার জন্য রয়েছে একটা খুব সুন্দর মা সরস্বতী, যেটা রাহুল দিচ্ছে আজকের আজকের ডেয়ারির তরফ থেকে এই রিফ্রেশমেন্ট থাকছে তোমার জন্য। মা হোমিও ফার্মেসির তরফ থেকে এই সুন্দর মেমেন্টো থাকছে আজকের মিতার জন্য। মা হোমিও ফার্মেসি এটা হচ্ছে এমন একটা স্টোর যেখানে আপনি পাবেন অথেন্টিক হোমিওপ্যাথি মেডিসিন। এটা হচ্ছে শামপুকুর থানার উত্তর কলকাতার অবস্থায়, উত্তর কলকাতার শামপুকুর থানার ঠিক আর সজল স্যার দিচ্ছেন মায়ের জীবনের কয়েকটি ঘটনা সম্বলিত একটি পুস্তক। তার অগ্রগতিতে মায়ের আশীর্বাদ নিরবিচ্ছিন্নভাবে বর্ষিত হোক, এই প্রত্যাশা রেখে সমাদেবীকে। তাহলে মিতারা অনুপ্রাণিত হলে তো আজকের এই এপিসোডটা দেখে তোমাদেরও যাদের যাদের এইরকম সাকসেস স্টোরি তোমরা শেয়ার করতে চাও অন্যান্য মিতাদের সাথে,
করো এবং নাম্বার যেটা যাচ্ছে দেখো অন স্ক্রিন, সেই নাম্বারে ফোন করে একদম যোগাযোগ করো, করে চলে এসো মনোনীততে। দেখা হবে তোমাদের সাথে আগামী পর্বগুলোতে। ততক্ষণ খুব ভালো থেকো। ধন্যবাদ তোমাদের সবাইকে। নমস্কার। নমস্কার।